দুর্বাসা ঋষির অভিশাপে সকল দেবতারা তাদের শক্তি হারিয়েছিল। সকল দেবতা মিলে যখন বিষ্ণুর কাছে যান, তখন শ্রী বিষ্ণু সমুদ্র মন্থন করতে নির্দেশ দিয়েছিল। এটি হলো সেই মন্দার পর্বত। এখান থেকেই একটি অংশ কেটে নিয়ে ক্ষীর সাগরে দেবতা এবং অসুরেরা সমুদ্র মন্থন করেছিল। हमारे चैतन्य महाप्रभु भी यहाँ आए हुए थे। हाँ, हमसे सुखित कोई नहीं है। देवता लोग भी मनुष्य तन में आने के लिए तरसते हैं। মহাদেব সাথ में है तो बस और क्या चाहिए। হাওড়া থেকে আমার ভাগলপুর পর্যন্ত ট্রেন ভাড়া পড়েছে 145 টাকা। ভাগলপুর স্টেশন থেকে মন্দার হিল স্টেশন পর্যন্ত আসতে আমার ট্রেন ভাড়া পড়েছে 30 টাকা। মন্দার হিল স্টেশন থেকে মন্দার পর্বত পর্যন্ত আসতে আমার অটো ভাড়া পড়েছে 20 টাকা। টোটাল আমি 195 টাকায় কিন্তু এই মন্দার পর্বত চলে এসেছি। এই মন্দার পর্বত কিভাবে আসবেন এবং কোন ট্রেনে করে আসবেন, এক একজনের খরচ কত হতে পারে, এখানে এসে কোন কোন জায়গাগুলো আপনারা দর্শন করবেন, এখানে এসে কোথায় থাকবেন, খাবেন কোথায়, সমস্ত ডিটেলস থাকছে এই ভিডিওটিতে। আজ 18ই ডিসেম্বর 2024 বুধবার, আর আমি রয়েছি হাওড়া স্টেশনের ঠিক বাইরের দিকে। আর আমি ট্রেন ধরবো হাওড়া জামালপুর এক্সপ্রেস। আর আমার ট্রেন ছাড়বে রাত 9টা 40 মিনিটে। হাওড়া থেকে ভাগলপুর যেতে কতক্ষণ সময় লাগবে, ভাড়া কত পড়বে এবং ট্রেনে আমি কোন কম্পার্টমেন্টে যাচ্ছি, সমস্ত কিছু আপনাদের জানিয়ে দেবো এই ভিডিওতে। ওয়ান 3071 হাওড়া জামালপুর এক্সপ্রেস হাওড়া থেকে রাত 9টা 40 মিনিটে প্রত্যেক দিন হাওড়া থেকে ছেড়ে যায় জামালপুরের উদ্দেশ্যে। প্রত্যেক দিনই কিন্তু এই ট্রেনটি ছাড়ে। আর সামনের দিকে জেনারেল কম্পার্টমেন্ট পড়েছে আর পেছনের দিকে কিন্তু রিজার্ভেশন কম্পার্টমেন্ট রয়েছে। হাওড়া থেকে ভাগলপুর পর্যন্ত ট্রেন ভাড়া পড়েছে 145 টাকা, আর সময় লাগবে ওই 8 ঘন্টার মতো। হাওড়া থেকে ভাগলপুরের ডিস্টেন্স 427 কিলোমিটার। এখন টাইম হয়েছে 9টা 40, আর হাওড়া থেকে কিন্তু রাইট টাইমেই ট্রেন ছেড়েছে। যদি আপনাদের সাথে বাচ্চা বা বয়স্করা থাকে তাহলে আমি সাজেস্ট করব আপনাদের স্লিপার কোচেই কিন্তু যাওয়ার জন্য, কেননা জেনারেল কম্পার্টমেন্টে কিন্তু প্রচুর ভিড়, মানে নিচের দিকে প্রচুর ভিড় রয়েছে। এই জেনারেল কম্পার্টমেন্টে নিচের দিকে প্রচুর ভিড়। এর আগের ভিডিওতে যখন আমি প্রয়াগরাজ গিয়েছিলাম তখনও কিন্তু এরকম কোনার দিকে জায়গা পেয়েছিলাম, আর এবারও কিন্তু সেই কোনার দিকেই জায়গা পেয়েছি। কিন্তু মন্দার হিল যাওয়ার জন্য এই কোনার দিকেই জায়গা পেয়েছি। আর এই ট্রেনের কিন্তু এখানে চার্জিংয়ের সকেট রয়েছে, চার্জিংয়ের জন্য প্লাগ রয়েছে। এই যে 3টে পরপর চার্জিংয়ের প্লাগ রয়েছে। হাওড়া থেকে আমার ট্রেন ছেড়েছিল রাত 9টা 40 মিনিটে, আর ভাগলপুর স্টেশনে ট্রেন ঢোকার কথা ছিল ভোর 5টা 45 মিনিটে। সেখানে কিন্তু 6টার সময় ট্রেন ঢুকেছে ভাগলপুর স্টেশনে। ভাগলপুর স্টেশন থেকে ট্রেন ধরে আমি যাব মন্দার হিল স্টেশন পর্যন্ত। ভাগলপুর স্টেশন থেকে মন্দার হিল যাওয়ার জন্য ট্রেন রয়েছে 7টা 50-এ, আর এখন টাইম হয়েছে 6টা 50। দেখি সামনের দিকে কোনো বাস পাওয়া যায় নাকি। ভাগলপুর স্টেশনের কিন্তু বাইরে কিন্তু থাকার জন্য এরকম হোটেল রয়েছে কিন্তু, আর ব্রিজের ওই পার থেকে নাকি বাস যায়। ভাগলপুর স্টেশন থেকে মিনিট 5 হেঁটে আসলেই কিন্তু রয়েছে কিন্তু বাস স্ট্যান্ড। আর এখান থেকে আপনারা সরাসরি বাসে করেও কিন্তু মন্দার হিল যেতে পারেন। আর এখান থেকে বাস ভাড়া কিন্তু 100 টাকা করে। ভাগলপুর থেকে মন্দার হিলের দূরত্ব 50 কিলোমিটার।
আর এখান থেকে কিন্তু মন্দার হিল আপনারা চাইলে যেতে পারেন। এখান থেকে ওই আধা ঘন্টা পর পর কিন্তু বাস ছাড়ে। আর আমি কিন্তু বাসে করে যাব না, আমি ট্রেনেই যাব। ট্রেন হচ্ছে গিয়ে 7:50-এ। ভাগলপুর থেকে কিন্তু রাইট টাইমে ট্রেন ছেড়েছে। আর আমি এখন যাচ্ছি কিন্তু হাওড়া কবিগুরু এক্সপ্রেসে করে ওই মন্দার হিল স্টেশন নামবো। ভাগলপুর থেকে মন্দার হিলের দূরত্ব 50 কিলোমিটার, ভাড়া পড়েছে 30 টাকা পার হেড। আর ট্রেন কিন্তু ভাগলপুর থেকে রাইট টাইমেই ছেড়েছে। মন্দার হিল স্টেশন কিন্তু চলে এসেছি। এখানে ট্রেন দাঁড়িয়েছে আর এই সামনেই রয়েছে কিন্তু টোটো স্ট্যান্ড। আর এখান থেকে 20 টাকা করে ভাড়া নিচ্ছে মন্দার পর্বত যাওয়ার জন্য। কিন্তু মন্দার হিল স্টেশন থেকে মন্দার পর্বতের ডিস্টেন্স কিন্তু 5 কিলোমিটার। আর টোটো ভাড়া কিন্তু পার হেড 20 টাকা করে। ভাগলপুর স্টেশন থেকে মন্দার হিল স্টেশন পর্যন্ত ট্রেনে করে আসতে সময় লেগেছে কিন্তু এই 1 ঘন্টার মতো। মন্দার হিল স্টেশন থেকে এই মন্দার পর্বত পর্যন্ত আসতে টোটোতে করে সময় লেগেছে কিন্তু 10 থেকে 15 মিনিট। সকালে আমি এই মন্দার হিল এসছি, আবার আমি বিকেলের ট্রেনে কিন্তু কলকাতার দিকে রিটার্ন করব। রোপে আপ ডাউন কিন্তু 120 টাকা করে। আর আমি কিন্তু ওপরের দিকে হেঁটে যাচ্ছি, আসার সময় রোপে করে আবার নিচের দিকে নামবো। একবার ইন্দ্রকে মালা উপহার দিয়েছিলেন দুর্বাসা ঋষি। ইন্দ্র সেই মালাটি গ্রহণ করলেন এবং আনন্দ প্রকাশ করলেন। অলংকার হিসাবে মালাটি ঐরাবত হাতির গলায় পরিয়ে দিয়েছিলেন ইন্দ্র। মালার গন্ধে বিরক্ত হয়ে ঐরাবত হাতি তার সুর দিয়ে মালাটি মাটিতে ফেলে দিয়েছিলেন। এতে ঋষি দুর্বাসা ক্রুদ্ধ হয়ে ইন্দ্র এবং দেবতাদের রাজ্য, ক্ষমতা এবং গৌরব হারাবার অভিশাপ দিয়েছিলেন। দুর্বাসা ঋষি চন্দ্র যা শিবের মাথায় শোভা পেতে থাকে তা নিমেষেই অদৃশ্য হয়ে গেল। দেবতারা ক্ষমতা হারিয়ে অসুরদের সাথে যুদ্ধে পরাজিত হয়। সকল দেবতারা এই সমস্যার সমাধানের জন্য ভগবান বিষ্ণুর কাছে আসেন। ভগবান বিষ্ণু দেবতাদের ক্ষীর সাগরে সমুদ্র মন্থন করতে পরামর্শ দেন। সমুদ্র মন্থন করার ফলে অমৃত দেবতাদের ক্ষমতা ফিরিয়ে পেতে সাহায্য করবে। দেবতারা তাদের নিজের সর্বশক্তি হারিয়েছিলেন, তাই তাদের কাছে এই সমুদ্র মন্থন করাটা সম্ভব হবে না। তাই দেবতারা অসুরদের সাথে একটি চুক্তিতে গিয়েছিলেন। এই মন্দার পর্বতকেই সমুদ্র মন্থন করার জন্য ব্যবহার করা হয়েছিল। ভগবান বিষ্ণু কুর্ম অবতার হয়ে মন্দার পর্বতকে সমুদ্রে ভাসিয়ে রেখেছিল। নাগরাজ বাসুকী ভগবান শিবের মালা হিসাবে পরিধান করেন, তাকে দড়ি হিসাবে ব্যবহার করা হয়েছিল। সমুদ্র মন্থন করার সময় 14 রকম রত্ন পাওয়া গিয়েছিল। সমুদ্র মন্থন করার সময় প্রথমেই উঠেছিল কালকূট বিষ, যা ভগবান শিব গ্রহণ করেন এবং সেই বিষকে মহাদেবের শরীরে প্রবেশ করতে না দিয়ে দেবী পার্বতী নিজের শক্তির দ্বারায় সেই বিষ মহাদেবের গলায় আটকে দেন। এর ফলে মহাদেবের গলা নীল বর্ণের পরিণত হয় এবং তখন থেকেই ভগবান শিবকে নীলকণ্ঠ বলে ডাকা হয়ে থাকে। সমুদ্র মন্থনের দ্বিতীয় রত্ন ছিল কামধেনু গাভী। সেই গাভীকে ঋষিরা তাদের কাছে রেখেছিলেন। সমুদ্র মন্থনের তৃতীয় রত্ন ছিল উচ্চস্বা ঘোড়া। রাক্ষস রাজা বলি তার নিজের কাছে রেখেছিলেন। সমুদ্র মন্থনের চতুর্থ রত্ন ছিল ঐরাবত হাতি। ঐরাবত হাতি যা কৈলাস পর্বত থেকেও বেশি উজ্জ্বল ছিল, দেবতা ইন্দ্র তার নিজের কাছে রেখেছিলেন। সমুদ্র মন্থনের পঞ্চম রত্ন ছিল কৌস্তবমণি, যা ভগবান বিষ্ণু তার হৃদয়ে ধারণ করে রাখেন। সমুদ্র মন্থনের ষষ্ঠম রত্ন ছিল কল্পবৃক্ষ। সেই বৃক্ষ দেবতারা স্বর্গে স্থাপন করেন। সমুদ্র মন্থনের সপ্তম রত্ন ছিল রম্ভা অপ্সরা। তিনি দেবতাদের কাছেই চলে গেলেন। সমুদ্র মন্থনের অষ্টম রত্ন ছিল দেবী লক্ষ্মী। অসুর দেবতা এবং ঋষিরা প্রত্যেকেই দেবী লক্ষ্মীকে চেয়েছিলেন,
কিন্তু দেবী লক্ষ্মী ভগবান বিষ্ণুকেই বরণ করেন। সমুদ্র মন্থনের নবম রত্ন ছিল বারুণী দেবী। দেবতাদের অনুমতিতেই অসুরেরা নিজেদের কাছে রেখেছিলেন। সমুদ্র মন্থনের দশম রত্ন ছিল চন্দ্রমা অর্থাৎ চাঁদ। ভগবান শিব তার নিজের মস্তকে ধারণ করে নেন। সমুদ্র মন্থনের একাদশ পর্যায় প্রকট হয় পারিজাত বৃক্ষ। সমুদ্র মন্থনের দ্বাদশ পর্যায় প্রকট হয় পঞ্চজন্য শঙ্খ, যা ভগবান বিষ্ণু ধারণ করেন। সমুদ্র মন্থনের শেষ পর্যায় প্রকট হয়েছিল অমৃতের কলস। এই ওপরে উঠতে উঠতে হাঁপিয়ে গেছি, আর এখান থেকে 1 গ্লাস লেবু জল নিচ্ছি, 10 টাকা পড়ছে। নিচ থেকে এই ওপর পর্যন্ত 2.5 কিলোমিটার, আর পায়ে হেঁটে সময় লাগে কিন্তু 1 ঘন্টার মতো। যদি আপনারা হাঁটতে পারেন তাহলেই হেঁটে উঠবেন ওপরের দিকে, না হলে কিন্তু রোপ রয়েছে, রোপে করে আপনারা উঠতে পারেন। রোপে এক একজনের খরচ পড়বে 120 টাকা করে, আপ ডাউন। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত রোপ চলাচল করে। রাম, লক্ষ্মণ এবং মা সীতা যখন বনবাস ছিল তখন কিন্তু এখানে এসেছিল। আর ওই পাশে রয়েছে একটা কুয়া রয়েছে, ওখানে মা সীতা কিন্তু জল খেয়েছিল আর কি। এই দেখুন, এই পাথরগুলো দেখুন, এগুলো যে কত আগেকার পুরনো। এই পাথরগুলো প্রচুর পুরনো পাথর। আর সামনের দিকে যাচ্ছি নরসিংহদেবের গুহার দিকে। এটি হলো নরসিংহদেবের গুহা। এই যে এটা কিন্তু বাহন ভগবান বলা হয়। আর এই যে এপাশে রয়েছে নরসিংহদেবের গুহা। এই যে এটি ভাইয়া এই নরসিংহদেবের গুহা প্রচুর পুরনো কিন্তু এই গুহা। আকাশগঙ্গা দেখতে যাচ্ছি। এটি হচ্ছে আকাশগঙ্গা গুহা। আর এখানে রয়েছে যে শ্রী বিষ্ণুর একটা হচ্ছে গিয়ে মূর্তি রয়েছে, আর এই পাশে রয়েছে ভগবান শিবের একটা মূর্তি রয়েছে। আর এখানে কিন্তু জল রয়েছে। আর এই গুহা দিয়ে কিন্তু ভেতরে যাওয়া যেত আগে, আর এখন হয়তো বোধহয় যাওয়া যায় না। যখন রাম, লক্ষ্মণ এবং সীতামা বনবাস ছিল তখন কিন্তু এখানে সীতামা এই কুয়ো থেকে কিন্তু জল খেয়েছিল। কুয়োর জল কিন্তু খুবই পবিত্র। এই যে এপাশে রয়েছে সীতাকুণ্ড, সীতাকুণ্ডের এই পাশ দিয়ে আসবেন, এই পাশ দিয়ে রেলিং রয়েছে, এই পাশ দিয়ে আসলে কিন্তু আপনারা এখানে নরসিংহদেবের গুহাটা দেখতে পাবেন, এবং এখানে বিষ্ণুদেবের কিছু মূর্তি এখানে দেখতে পাবেন, এবং এখানে সীতাকুণ্ডটাও দেখতে পাবেন, সীতাকুণ্ড। আর এ পাশ দিয়ে কিন্তু ওঠার একটা জায়গা রয়েছে, তো দেখাচ্ছি। ওঠার জায়গাটা ঠিক এই যে এ পাশ থেকে ওঠার একটা শর্টকাট জায়গা রয়েছে, আপনারা কিন্তু এখান থেকে উঠে যেতে পারবেন আরামসে। এটা হচ্ছে শর্টকাট। এখানে পাথর কেটে কেটে সিঁড়ি করা হয়েছে, সাইডে রেলিং আছে, অসুবিধা নেই। আমার তো খুব গরম লেগে গেছে এই উঠতে উঠতে। আবার
এখনো অনেকটা উঠতে হবে, আর হচ্ছে না। আর এটি হচ্ছে শঙ্খকুণ্ড। এই যে হাঁপিয়ে গেছি উঠতে উঠতে। আর এটি হলো কিন্তু শঙ্খকুণ্ড। সমুদ্র মন্থন করার সময় কালকূট যেই বিষ উঠেছিল, সেই কালকূট বিষ যেই শঙ্খে রাখা হয়েছিল, সেই শঙ্খ কিন্তু এখানে রয়েছে। সেই শঙ্খ এই কুণ্ডের মধ্যেই রয়েছে। ফাইনালি চলে এসেছি। এটাই হচ্ছে জৈন মন্দির। জৈন টেম্পল। এখান থেকে কোনো মানুষই দেখা যাচ্ছে না, শুধু ঘরবাড়ি আর গাছগুলো কিন্তু দেখা যাচ্ছে। যখন সমুদ্র মন্থন হয়েছিল তখন সকল দেবতারা অমৃত পান করেছিল। একমাত্র ভগবান শিব জগৎকে রক্ষা করার জন্য তার নিজের কণ্ঠে কালকূট নামক বিষ ধারণ করেছিল। हिल का मतलब किला, तब समुद्र मंथन होता है। हाँ, तो इसलिए कर को ये पहाड़ का पहाड़ है, इसका नाम है मंदार हिल, हम लोग उसे कहते हैं मंदराचल। हाँ, मंदराचल। हाँ, तो इसलिए कर को ऐसा पहाड़ एक के तो दुनिया में कहीं नहीं है, इसको छोड़कर। हाँ, हमसे सुखित कोई नहीं है। देवता लोग भी मनुष्य तन में आने के लिए तरसते हैं। हाँ, समझिए कि हम लोग कितना सुखी है। আচ্ছা, আপনারা তাহলে খুব সুখে আছেন, हाँ, आनंद हो। আনন্দে আছেন। हाँ, আচ্ছা, এখানে এই ঠান্ডার মধ্যে কষ্ট नहीं नहीं ঠান্ডা কোনো নাই। এখন চাইবো যেগুলো সব ফুলে ফেলে চান করে নেব। ভোর 4টের সময় এখানে চান হয়, আমরা চার কোনো বজে কষ্ট ভোরবেলায়। নেই, না, আপনারা খুব সুখে আছেন। হ্যাঁ, आनंद आनंद, महानंद। हाँ, मान महादेव साथ में है तो बस और क्या चाहिए। ঠিক ধরে যায়। হ্যাঁ, ঠিক আছে বাবা। যার সাথে শিব আছে তাকে কি দুঃখ হবে? না, হতে পারে না। हर हर शंभो। পাফারনি যে কুণ্ড রয়েছে তার ঠিক পাশেই রয়েছে কিন্তু এই রোপের টিকিট কাউন্টার। আর এখান থেকে কিন্তু এক একজনের রোপে আপ ডাউন ভাড়া পড়বে 120 টাকা। আমি ওপর থেকে নেমেছিলাম রোপে করে, আর সময় লেগেছে 5 মিনিট। আর ওপর থেকে রোপে এই নিচ পর্যন্ত আসতে ভাড়া পড়েছে কিন্তু 70 টাকা। যখন সমুদ্র মন্থন করা হয়েছিল, একদিকে রয়েছে অসুর এবং অপর দিকে রয়েছে দেবতারা। এই যে মহাদেবের সেই বাসুকী নাগ, इस क्षेत्र का सबसे पहले बता दो कि इस क्षेत्र का नाम मंदरांचल है। और इस मंदिर का नाम जो है सो लक्ष्मी नारायण मंदिर। लक्ष्मी नारायण मंदिर। हाँ,
मंदरांचल क्षेत्र में अनेक देवी देवताओं की मूर्ति है और बहुत मंदिर भी है। अच्छा अच्छा। ये जो इसी पर्वत है- मंदार पर्वत से समुद्र मंथन का कार्य किया गया था। हाँ हाँ। ये वही मंदरांचल पर्वत है जो समुद्र मंथन के उपरांत इनका प्रयोग किया गया था। अच्छा अच्छा। हाँ, इस पापरनी तालाब में स्नान करने से चर्म रोग की मुक्ति होती है। अच्छा। मंदारे च मधुसूदना, जहाँ मंदार है वहीं मधुसूदन है। हाँ। दूसरा कि पहले तो बंगाल के साइड से हमारे चैतन्य महाप्रभु भी यहाँ आए हुए थे। चैतन्य हाँ, महाप्रभु यहाँ आए थे। यहाँ आए थे। मंदरांचल में उनका मंदिर भी है चैतन्य महाप्रभु का, अच्छा अच्छा। और उनका वास स्थली ही चैतन्य महाप्रभु का मंदरांचल है। अच्छा अच्छा। हाँ, तो यहाँ से कुछ 300 मीटर दूरी पे जो है सो चैतन्य महाप्रभु का जो है सो লক্ষ্মীনারায়ণ যে মন্দিরটা রয়েছে এটা কিন্তু জলের মাঝখানে রয়েছে মন্দিরটা, যেটা পাপহারনি কুণ্ড বলা হয়। এখানে স্নান করলে সমস্ত চর্মরোগ কিন্তু দূর হয়ে যায়। मंदराचल पर्वत जो है यह सतयुग का एकमात्र निशानी है, चिन्ह है। अच्छा अच्छा। सतयुग में मंदराचल पर्वत को मथानी के रूप में प्रयोग किया गया हाँ हाँ। सागर मंथन में। লক্ষ্মীনারায়ণের যে মন্দিরের যে গেটটা রয়েছে, গেটের ঠিক সামনেই রয়েছে কিন্তু এখানে আশ্রম। এখানে চাইলে আপনারা থাকতে পারেন। আর আমি গিয়ে দেখি এখানে কথা বলে। এসি রুমের ভাড়া পড়বে 1119 টাকা, আর নন এসি রুমের ভাড়া পড়বে 672 টাকা। আর আচ্ছা, এখানে কিন্তু এরকম 3 বেডের সোফা রয়েছে। এখানে 1 বেড, এই পাশে একটা 1 বেড সোফা রয়েছে, আর এখানে একটা টি টেবিল রয়েছে। আর এই বেডে কিন্তু দুজন ভালো মতো শোয়া যাবে। আর এখানে রয়েছে একটা টিভি রয়েছে, আর এই পাশে রয়েছে এসি, আর ওপরে পাখাও রয়েছে। আর বাথরুমটা একটু যদি আপনাদের দেখাই। আচ্ছা, বাথরুম এই যে কোমোড রয়েছে, এখানে একটা বেসিং রয়েছে, আর এক পাশে একটা মিরর রয়েছে, আর এই পাশে শাওয়ার রয়েছে, এই পাশে আবার গিজারের ব্যবস্থা রয়েছে, আর এই পাশে একটা হ্যাঙ্গার রয়েছে। अच्छा ठीक है, रूम बढ़िया है, अच्छा है। আর এই পাশে কিন্তু খাবার দাবারের কিন্তু প্রচুর দোকান রয়েছে। এই পাশটায় রয়েছে আর ও পাশটায়ও কিন্তু রয়েছে প্রচুর খাবারের দোকান। আর এই পাশে রয়েছে কিন্তু ওয়াশরুম রয়েছে। এই যে এই পাশটায় রয়েছে ওয়াশরুম, যেমন টয়লেট হচ্ছে কি 10 টাকা আর বাথরুম করলে 5 টাকা। এটি হলো একটা পাথরের কিন্তু পাহাড়, যেটা পৃথিবীর কোথাও কিন্তু এরকম পাহাড় দেখতে পাবেন না। আর এই পাপহারনি যে কুণ্ড রয়েছে, কুণ্ডের চারপাশ দিয়ে কোথাও গ্যাপ নেই, চারপাশ দিয়ে কিন্তু এরকম সিঁড়ি করা রয়েছে, চারিদিক দিয়ে সিঁড়ি করা। আর ওই পাশটা রয়েছে পাহাড় রয়েছে, ওই পাশটাই খালি জাস্ট একটুখানি ওখানটায় সিঁড়ি করা নেই, আর বাদবাকি চারি সাইডেই কিন্তু সিঁড়ি করা রয়েছে। আপনারা চাইলে যেখান থেকে খুশি এই কুণ্ডে কিন্তু স্নান করতে নামতে পারেন। এমনটাই মানা হয় এই কুণ্ডে স্নান করলে শরীরের চর্মরোগ দূর হয়ে যায়। খুব সুন্দর একটি জায়গা এই মন্দার পর্বত। আপনারা যদি আসেন আশা করি আপনাদের ভালো লাগবে। সকালে আমি এই মন্দার হিল এসছি, আবার আমি বিকেলের ট্রেনে কিন্তু কলকাতার দিকে রিটার্ন করব। আর এখানে কিন্তু 14ই জানুয়ারি থেকে কিন্তু মেলা শুরু হচ্ছে। ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ও সঙ্গে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।